মায়াপুর ভ্রমণের অর্থ কিন্তু শুধুমাত্র ইস্কন ঘুরে বেড়ানো নয়। মায়াপুরের আছে নিজস্ব একটি কৃষ্টি, শ্রী চৈতন্যদেব সম্পর্কিত বিভিন্ন ঐতিহ্যপূর্ণ স্থান এবং তার সাথে সমৃদ্ধ এক ইতিহাস। আর এই স্থানগুলি না দেখলে বলা যেতে পারে যে আপনি মায়াপুর না শুধুমাত্র ইস্কন ভ্রমণ করেছেন। তাই মায়াপুর ভ্রমণের এই পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরব ইস্কন ছাড়া মায়াপুরে আরও বেশ কিছু দর্শনীয় স্থান। আমরা বাইকার শ্রীরামপুর থেকে মায়াপুর এসেছিলাম জাস্ট একদিনের জন্য। আমরা মায়াপুর ইস্কনের ভিতরে সমস্ত দর্শনীয় স্থান দেখলাম এবং আমরা গোবিন্দাসে লাঞ্চ করেছিলাম, যার ভিডিও আমি পরের ব্লগে নিয়ে আসছি। এবার আমরা যাচ্ছি ইস্কনের বাইরে যে যে দর্শনীয় স্থান আছে সেগুলো দেখতে। ঘন্টা দুয়েক সময় লাগবে এই জায়গাগুলো দেখতে। তারপর আপনারা যদি সময় থাকে অনায়াসেই নবদ্বীপ ঘুরে আসতে পারেন, কিন্তু আমরা যাইনি যেহেতু আমাদের অনেকটা রাস্তা ফিরতে হবে। মায়াপুর ইস্কনের বাইরের গেটের সামনে অনেক অটো থাকবে, সেখান থেকে আপনারা অটো ভাড়া করে নিতে পারবেন এই সাইড সিনগুলো দেখার জন্য। অটো এক একটা অটো 600 টাকা করে বলছিল। আমরা দরদাম করে দুটো অটো 1000 টাকা করেছিল। ইস্কনের বাইরেও মায়াপুরে আরও বেশ কিছু দেখার জায়গা আছে, যেমন চৈতন্য মহাপ্রভু জন্মস্থান চৈতন্য মঠ, জগন্নাথ মন্দির, বল্লাল সেনের ঢিবি। আমরা প্রথমেই যাব বল্লাল সেনের ঢিবি, কারণ আমরা যে সময় বেরিয়েছিলাম তখন সমস্ত মন্দিরগুলো বন্ধ ছিল। তো বল্লাল সেনের ঢিবি এবং কাজী সাহেবের সমাধি দেখে ফেরার পথে তখন আমরা বাকি দ্রষ্টব্য স্থানগুলো দেখব, কারণ তখন মন্দির খুলে যাবে। মায়াপুর মানে শুধু শ্রী চৈতন্যদেব আর গৌড়ীয় মঠই নয়, মায়াপুরের সাথে জুড়ে রয়েছে প্রায় 1000 বছরের পুরনো এক সমৃদ্ধ ঐতিহাসিক স্থান, যা বল্লাল ঢিবি নামে পরিচিত। মায়াপুরে আসলে আমরা তো এখানকার ধর্মীয় স্থানগুলো সবাই দেখি, কিন্তু এখন আমরা যে জায়গায় এসেছি এটা হচ্ছে মায়াপুরের একমাত্র প্রত্নতাত্ত্বিক নিদর্শনযুক্ত স্থান। এই স্থানটির নাম হচ্ছে বল্লাল ঢিবি। আমরা সেন রাজবংশের নাম শুনেছি। 1070 থেকে 1230 পর্যন্ত এই সময়কালের মধ্যে সেন রাজবংশ বাংলায় রাজত্ব করেছে। এই সময়কালের মধ্যে 1159 থেকে 1179 পর্যন্ত সময়কাল ছিল বল্লাল সেনের রাজত্বকাল। এই যে স্ট্রাকচারটার মধ্যে দিয়ে আমরা যে হেঁটে গেলাম, এটা এই বল্লাল সেনের নামে নামাঙ্কিত করা হয়েছে। এই স্থানটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 1982 সাল থেকে শুরু করে 1989 সালের মধ্যে এই স্থানটা খননকার্য করে। সেন রাজবংশের যে রাজত্বকালের সময়, সেই সময়কালের বিভিন্ন ইটের স্তূপ এখানে পাওয়া যায়। আর এই ইটের স্তূপের মধ্যে এখান থেকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তারা বিভিন্ন ধরনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন পান এবং সেগুলো রাখা আছে ভারতীয় জাদুঘরে। তাই বল্লাল ঢিবিকে একটি প্রত্নতাত্ত্বিক স্থাপত্য কীর্তি বলা হয়। তাই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটিকে একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে চিহ্নিত করেছেন। আমাদের পরের গন্তব্য হচ্ছে মায়াপুরের শ্রী জগন্নাথ মন্দির। মায়াপুরের রাজপুর অঞ্চলে রয়েছে এই জগন্নাথ দেবের মন্দির। রাজপুরে শ্রী জগন্নাথ দেব এবং পুরী শ্রী জগন্নাথ দেবের থেকে কিন্তু আলাদা নন। শ্রী ভক্তিবিনোদ ঠাকুর তাঁর শ্রী নবদ্বীপ ধাম মাহাত্ম্য গ্রন্থে রাজপুরের এই মন্দিরের ইতিহাস উদ্ধৃত করে গেছেন। এই মন্দিরে একটি গল্প আছে, যেটি আমি এর পরের ব্লগে নিয়ে আসবো। সেখানে শুধু এই জগন্নাথ দেবের মন্দিরের কাহিনী তুলে ধরব। গেট দিয়ে মন্দির প্রাঙ্গণে প্রবেশের পর
বাঁদিকে জুতো খোলার জায়গা আছে, সেখান থেকে একটু এগিয়ে গেলেই বাঁ হাতে রয়েছে এই বিভিন্ন মূর্তিগুলো এবং এখানে তার বর্ণনা করা রয়েছে কি কি আছে মূর্তিগুলোর গল্প। এই হচ্ছে জগন্নাথ দেবের গর্ভগৃহ। এখানে রথযাত্রার দিন জগন্নাথ দেবকে রথে করে নিয়ে যাওয়া হয় মায়াপুর মন্দিরে। সেখানে থাকে জগন্নাথ দেব উল্টো রথ অবধি, তারপরে আবার জগন্নাথ দেবকে ফিরিয়ে নিয়ে আসা হয়। যেহেতু সামনেই গৌর পূর্ণিমা ছিল, সেই কারণে এখানে খুবই ভক্ত সমাগম ছিল। আর এই জায়গাটা, এই যে জলাশয়টা, এখানেতে জগন্নাথ দেবের চন্দন যাত্রা করা হয়। এই জগন্নাথ দেব মন্দিরের মধ্যেই রয়েছে শ্রীমন্তিনী দেবীর মন্দির। মন্দিরের দেওয়ালে নানান কারুকাজ করা রয়েছে। এছাড়াও এখানে একটি শিবের মন্দির আছে। এবারে আমাদের গন্তব্য হচ্ছে চাঁদকাজি সমাধি। এটি হলো চাঁদকাজির সমাধিস্থল। এই চাঁদকাজি শ্রী চৈতন্যদেবের অত্যন্ত নিষ্ঠাবান একজন ভক্ত ছিলেন। তিনি মারা যাওয়ার পর এই স্থানটিতে শ্রী চৈতন্যদেব তাকে নিজ হস্তে সমাধিস্থ করেন এবং তার উপরে এই চাপা গাছটি রোপণ করেন। এই চাপা গাছটির নাম হচ্ছে গোলক চাপা গাছ। এই গাছটি নাকি 500 বছরের পুরনো। আমাদের এর পরবর্তী গন্তব্য শ্রী চৈতন্য মঠ। আমাদের এবারে গন্তব্য শ্রী চৈতন্য মঠ। এটা হচ্ছে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ। ভক্তিবিনোদ ঠাকুরের প্রকৃত নাম ছিল কেদারনাথ গুপ্ত। তিনি এই অঞ্চলে নদিয়ার বীরনগর নামক একটি স্থানে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। এই নবদ্বীপ অঞ্চল শ্রী চৈতন্যদেব আজ থেকে জন্মগ্রহণ করেন এখানে প্রায় 525 বছর আগে, কিন্তু প্রায় 400 বছর পর্যন্ত এই বিষয়টি মানুষ সেরকমভাবে জানতো না যে এই অঞ্চলে শ্রী চৈতন্যদেব জন্মগ্রহণ করেন। সেই বিষয়টিকে এই নবদ্বীপ, যে এই 9টি দ্বীপ নিয়ে এই অঞ্চলটি গঠিত, তার মধ্যে এই অন্তর্দ্বীপ স্থানটিতে শ্রী চৈতন্যদেবের যে জন্মস্থান, সেই বিষয়টিকে প্রমাণ করেন এবং প্রতিষ্ঠা করেন শ্রী ভক্তি বিনোদ ঠাকুর। এই স্থানটিতে গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করেন শ্রী ভক্তি বিনোদ ঠাকুরের পুত্র শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর এই গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করেন 1918 সালে। আমরা পৌঁছে গেছি শ্যামকুণ্ডে। এখানে দুটো কুণ্ড আছে, একটা শ্যামকুণ্ড, একটা রাধাকুণ্ড। এটা হচ্ছে শ্যামকুণ্ড। দেখুন, এখানেতে অনেক বড় বড় শোল মাছ আছে। আর এখানেতে ভক্তবৃন্দগণ দেখুন পয়সা ফেলেছে এই পুকুরের মধ্যে। এবার আপনাদের দেখাই রাধাকুণ্ড।
হচ্ছে রাধাকুণ্ড, একদিকে শ্যামকুণ্ড আর একদিকে রাধাকুণ্ড। আমাদের এর পরের গন্তব্য শ্রীবাস অঙ্গন বা খোল ভাঙার মাঠ। অঙ্গন কথার মানে হলো চাতাল। মিয়া কাজী নির্দেশে জগাইমাধায় এখানে শ্রী চৈতন্যদেবের নাম সংকীর্তনের জন্য যে শিকল ব্যবহৃত হয় সেই খোল ভেঙে দিয়েছে। মিয়া কাজী এই অঞ্চলের প্রশাসক ছিলেন, তার নাম ছিল সিরাজ উদ্দিন। এই মিয়া কাজী সমগ্র নবদ্বীপ এবং মায়াপুর অঞ্চলে শ্রী চৈতন্যদেবের নাম সংকীর্তনের উপর ফতেয়া জারি করেন, কিন্তু শ্রী চৈতন্যদেব সেই নির্দেশ অমান্য করেন এবং মিয়া কাজীকে তর্কযুদ্ধে আহ্বান করেন। মিয়া কাজীর সঙ্গে শ্রী চৈতন্যদেবের তর্কযুদ্ধে মিয়া কাজী পরাজিত হন এবং তিনি শ্রী চৈতন্যদেবের শিষ্যত্ব গ্রহণ করেন। এই হলো সেই স্থান যেখানে তাই মিয়া কাজী শ্রী চৈতন্যদেবের শিষ্যত্ব গ্রহণ করেন এবং এই স্থানটিতে শ্রী চৈতন্যদেবের নাম সংকীর্তনের জন্য যে খোলটা ভাঙা হয়েছিল সেই জন্য এই জায়গাটিকে বলা হয় খোল ভাঙার মাঠ। এখানে সেই খোলটি আছে, চলুন দেখাই আপনাদের। এই দেখুন, এই সেই খোলটি। আমাদের এর পরের গন্তব্য শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান ও শ্রী ভক্তি বিনোদ ঠাকুরের প্রতিষ্ঠিত শ্রী চৈতন্য মন্দির। এখানে যে 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ স্থানটি গঠিত হয়েছে তার মধ্যে এই অন্তর্দ্বীপ বলে যে জায়গাটা, সেখানেতে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি জন্মগ্রহণ করেন। আর এই বিষয়টা অর্থাৎ অন্তর্দ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভু যে জন্মস্থান হিসেবে এই স্থানটিকে চিহ্নিত করেন এই ভক্তি বিনোদ ঠাকুর, এবং এই বিষয়টিকে প্রমাণও করেন কিন্তু এই ভক্তি বিনোদ ঠাকুর, এবং এই অন্তর্দ্বীপ জায়গাটিকে তিনি মায়াপুর নাম হিসাবে প্রতিষ্ঠা দেন। এই মন্দিরটার ভিতরে ছবি তোলা নিষেধ, কিন্তু মন্দিরের ভিতরে বা পিছন দিকে গেলে আপনারা একটা নিম গাছ দেখতে পাবেন এবং সেই নিম গাছের তলাতে দেখতে পাবেন শ্রী চৈতন্য মহাপ্রভুর পদচিহ্ন রয়েছে। একটি অতি পবিত্র স্থান এটি এবং সেই স্থানটিকে কেন্দ্র করে তিনি এই সমগ্র অঞ্চলকে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে চিহ্নিত করেন। আমাদের এর পরের গন্তব্য মায়াপুর গৌড়ীয় শ্রমণ আশ্রম। মায়াপুর নামটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে শ্রী ভক্তি বিনোদ ঠাকুরের নাম। আমাদের এর পরবর্তী গন্তব্য বা শেষ দ্রষ্টব্য স্থান হলো শিবডোবা।
প্রায় 500 বছর পূর্বে কৈলাস অধিপতি শ্রী শঙ্কর শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শনে এসে তার দর্শন না পেয়ে কঠোর তপস্যা করেন এবং তার অশ্রু জলে প্লাবিত হয়ে তৈরি হয় একটি ডোবা, যা শিব ডোবা নামে পরিচিত। এই মন্দিরের ভিতরেও ছবি তোলা নিষেধ, তাই ছবি তুলতে পারলাম না। তো এবার আমাদের ফেরার পালা। সন্ধে প্রায় হয়ে এসছে। বাড়ি ফেরার পথে আমি আপনাদের একটা জিনিস দেখাই, দেখুন, ট্রপিক অফ ক্যান্সার, যেটা কৃষ্ণনগরের ওপর দিয়ে গেছে। এই যে ট্রপিক অফ ক্যান্সার, এই যে লাল যে লাইনটা, এইখান দিয়ে নাকি গেছে ট্রপিক অফ ক্যান্সার। তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ও আচ্ছা, একটা কথা বলতে ভুলে গেছিলাম, আমরা কিন্তু ফেরার পথে কৃষ্ণনগরে যে সরভাজা সেটাও নিয়েছিলাম। দোকানটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। হাইওয়ে দিয়ে ফেরার পথে আমরা এই শঙ্করবাবু নামক দোকানটায় এসেছিলাম মিষ্টি নিতে। আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন।